পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি আছি ডক্টর অপর্ণা বেরা, সহশিক্ষিকা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল। আর আজকে তো ভূগোলের ক্লাস তোমরা জানোই। আর আজকের আলোচ্য বিষয় কি হবে? নবম শ্রেণীর পশ্চিমবঙ্গের জলবায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ু সারা দেশের যে জলবায়ুর বিশাল বৈচিত্র্য, অভাবনীয়ভাবে পশ্চিমবঙ্গ একটি ছোট রাজ্য হয়েও আমাদের রাজ্যের জলবায়ুর বৈচিত্র্য কিন্তু সারা দেশের বৈচিত্র্যের সমতুলনীয়। কারণ আমাদের রাজ্যের ভূপ্রকৃতির যে বিরাট বৈচিত্র্য আছে এবং সেই অনুযায়ী একেবারে উত্তরের সুউচ্চ হিমালয় পর্বত থেকে দক্ষিণের উপকূলের সমুদ্রের ঢেউ পর্যন্ত এই যে বিস্তীর্ণ একটা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, তার সাথে সাথে সামঞ্জস্য রেখে জলবায়ুরও বিরাট বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু আলোচনার সময় পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য নিয়েই মূলত আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কতগুলো যে সাধারণ ধারণাগুলো যে কি কেন হচ্ছে সেটা বুঝতে বুঝতে এগোবো। তো আমরা সহজ করে দেখে নিই যে কোন কোন বিষয়গুলো কোনো জায়গার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। জলবায়ুর নিয়ন্ত্রক যে ফ্যাক্টর সেগুলো দেখ, প্রথমেই হচ্ছে অক্ষাংশগত অবস্থান, সেই জায়গাটির উচ্চতা, প্রেসার, উইন্ড সিস্টেম এবং সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত এবং কখনো কখনো রিলিফ ফিচার, অর্থাৎ সেই জায়গাটার ভূমিরূপের যে বন্ধুরতা বা সমতল কেমন সেটার উপর নির্ভর করে। তো আমরা প্রথমেই দেখে নিই যে আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গ মূলত আছে কোথায়, যে এই ট্রপিক অফ ক্যান্সার যেমন আমাদের দেশের মাঝখান দিয়ে গিয়েছে তেমন পশ্চিমবঙ্গেরও মাঝখান দিয়ে গিয়েছে। তো তাহলে আমরা ট্রপিক্যাল ক্লাইমেট এক্সপিরিয়েন্স করছি এবং পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে গিয়েছে মানে অর্ধেকটা অর্থাৎ দক্ষিণবঙ্গ মূলত ট্রপিক্যাল ক্লাইমেটের বৈশিষ্ট্য রাখে এবং উত্তরবঙ্গ কিছুটা আরেকটু শীতল বা নাতিশীতোষ্ণ ধরনের বা এক্সট্রা ট্রপিক্যাল ক্লাইমেটের বৈশিষ্ট্য রাখে। তাহলে আমরা দেখি যে এই যে ভারতের অবস্থান এবং পশ্চিমবঙ্গ আমাদের ঠিক এই রকম জায়গায় এবং তার মাঝখান দিয়ে যে 5টি জেলার উপর দিয়ে গিয়েছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার। এরপর আসছে অল্টিটিউড, হাইট। যত উচ্চতা বাড়ে তত কি হয়, যে বাতাসের ঘনত্ব কমে এবং বাতাসের তাপমাত্রাও কমে। প্রেসার, উইন্ড সিস্টেম কিভাবে এফেক্ট করে দেখো, যদি স্থলভাগ এবং জলভাগ পাশাপাশি থাকে তাহলে স্থলভাগের উপর সূর্যের আলো, সূর্যের তাপে যে লো প্রেসার তৈরি করছে এবং উপরে উঠে যাচ্ছে, তখনই রিপ্লেস করছে হাই প্রেসারের বাতাস জলভাগ থেকে এসে। তাহলে এর ঠিক উল্টো অবস্থা, বিপরীত অবস্থা কখন হয়, যে তখন জলের যেহেতু তাপগ্রাহিতা বেশি, সূর্য যখন থাকছে না সে সময় কি হচ্ছে, সম্পূর্ণ বিপরীত দিক থেকে একইভাবে বাতাস বয়ে যাচ্ছে। সমুদ্র থেকে দূরত্ব কিভাবে নির্ভর করছে দেখো, সমুদ্র থেকে দূরত্ব যত বাড়ে আমরা জানি কি যে তত জলবায়ুর চরম ভাব বাড়ে, অর্থাৎ শীতে বেশি শীত এবং গরমে বেশি গরম। তো ভারতের ক্ষেত্রে যেমন এই মাঝখানের পোর্শনটা হচ্ছে এরকম সমভাবাপন্ন জলবায়ু থেকে আরো বেশি উপকূল থেকে দূরে যাচ্ছে, তাই জন্য কি হচ্ছে যে মহাদেশীয় বা কিছুটা চরম ভাবাপন্ন জলবায়ু। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গ আমাদের আছে এইরকম জায়গায়। তো এখানে এই উপকূলীয় অঞ্চলটা, এখানে আমরা পাচ্ছি কিছুটা উপকূলীয় জলবায়ু এবং একইভাবে আমাদের এই পশ্চিম অংশটা, এই জায়গাটা কিন্তু কি হচ্ছে, কিছুটা তার শুষ্কতা বেশি, শুষ্কতার প্রভাবটা বেশি থাকছে জলবায়ুতে। আবার উত্তরবঙ্গের এই জায়গাটা দেখা যাচ্ছে যে মোটামুটি সেখানে কিন্তু আবার একটু এক্সট্রা ট্রপিক্যাল বা যেখানে নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রাধান্য, সেই ধরনের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এরপর আমরা দেখে নিই রিলিফ ফিচার, অর্থাৎ যে কোনো জায়গায় যদি এই ধরনের বিশেষ ভূমিরূপের একটা বাধা থাকে বা এই ধরনের পাহাড় পর্বতের অবস্থান থাকে তাহলে কি হয় আমরা দেখে নিই। দেখো,
আর একদিকে একরকম, আরেকদিকে সম্পূর্ণ আরেক ধরনের জলবায়ুর বৈশিষ্ট্য তৈরি হবে। কিভাবে? যে ধরে নিলাম যে এখান থেকে এদিক থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস আসছে, এবং তাতে করে কি হচ্ছে যে এইখানে বাধা পেয়ে এই ঢালেই বৃষ্টি হবে, এবং সেই পরবর্তীতে যে বাতাস এপারে বয়ে যাবে সেই বাতাসের কিন্তু জলীয়বাষ্প থাকবে না, কারণ বৃষ্টি ওপারে হয়ে গিয়েছে। সে কারণে একদিকে আর্দ্র একদিকে শুষ্ক ধরনের জলবায়ুর বৈশিষ্ট্য তৈরি হয়ে যাচ্ছে। এবং ভারতের ক্ষেত্রে এই বিষয়টাই আমরা, হিমালয় ঠিক এই রোল প্লে করছে, যে প্রায় এই যে 6000 মিটার তার বেশি হাইট অ্যাভারেজ। তো তার ফলে কি হচ্ছে, হিমালয় যেমন এই সাইবেরিয়ার থেকে ঠান্ডা বাতাস বাধা দিচ্ছে, তেমনি একইভাবে দক্ষিণ পশ্চিম দিক থেকে যখন মৌসুমী বাতাস আসছে তাকেও কিন্তু বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। এবার আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা জানলাম যে ঠিক এইভাবে এই যে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার ওপর দিয়ে গিয়েছে ঠিক মাঝামাঝি, এবং তার ফলে এই যে আমাদের ভারত সহ পশ্চিমবঙ্গের অবস্থান, তার ফলে দক্ষিণবঙ্গটুকু হচ্ছে ক্রান্তীয় জলবায়ুর, এবং উত্তরবঙ্গ হচ্ছে উপক্রান্তীয় জলবায়ুর, বা বলতে গেলে যে কর্কটক্রান্তি রেখার উপরের অংশটা অনেকটা কিছুটা তাতে আর্দ্রতা এবং অতিরিক্ত তাপমাত্রার প্রভাবটা কম, আর্দ্রতার পরিমাণ বেশি। তাহলে পশ্চিমবঙ্গের আমরা যদি এখানে দেখে নিই, গ্রাফটা দেখে নিই, এই গ্রাফে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কলকাতার ক্লাইমেট চার্ট, এবং তাতে দেখো 12 মাসের একটা অ্যাভারেজ টেম্পারেচার এবং অ্যাভারেজ রেইনফল দেওয়া হয়েছে। এখানে ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার, রেডটা দিয়ে ম্যাক্সিমাম আর ব্লুটা দিয়ে মিনিমাম টেম্পারেচার দেখানো হচ্ছে, আর রেইনফলটা তো বারগুলো রেইনফল। তাহলে এর যে বৈশিষ্ট্য মূলত দেখো যে কখন এই বারগুলো হাই হচ্ছে, যে এই মে থেকে মোটামুটি মূলত এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট থেকে সেপ্টেম্বর, এই হচ্ছে প্রধান বৃষ্টিপাতের সময়টা। এবং ওখানে আমরা আমাদের বিভিন্ন ঋতু পরিবর্তনের যে বৈশিষ্ট্যগুলো সেই অনুযায়ী ওখানে একটা কোলাজ দেখতে পাচ্ছ। তো এখানে আমরা একসাথে দেখে নিই যে তাহলে সব মিলিয়ে কি, যে মৌসুমী জলবায়ু এবং আর্দ্রতাও রয়েছে, আবার উষ্ণতাও রয়েছে। তাহলে উষ্ণ আর্দ্র জলবায়ু মূলত মৌসুমী জলবায়ু, এবং গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান দেখা যায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে, এবং শীতলতম স্থান হচ্ছে দার্জিলিং জেলার সান্দাকফু। শুষ্কতম জেলা যদি বলা হয় তাহলে কিন্তু পুরুলিয়া জেলা, কারণ বৃষ্টিপাত সব থেকে কম, গড় বৃষ্টিপাত। এবং শুষ্কতম স্থান হলো বীরভূমের ময়ূরেশ্বর, যেখানে গড় বৃষ্টিপাত মোটে 95 সেন্টিমিটার, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে প্রায় 450 সেন্টিমিটারের বেশি অনার অ্যাভারেজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হচ্ছে ঠিক যেমন বললাম যে আলিপুরদুয়ারের বক্সা ডুয়ার্স, যেখানে 450 সেন্টিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এবার আমরা চলে আসি ঋতু বৈচিত্র্যের বর্ণনায়, এবং সেই সাথে সাথে কখন কেন কি ঘটছে এবং ঋতু বৈচিত্র্যের কারণটাই কি সেগুলো আলোচনা করতে করতে এবং বুঝতে বুঝতে যেতে হবে। তবেই কিন্তু বিষয়টা আমাদের কাছে একেবারে সহজ সরল হয়ে ধরা দেবে, কার্যকারণটা ব্যাখ্যাটা ধরতে পারলে। গ্রীষ্মকাল প্রথমেই আমাদের মার্চ থেকে মে মাস, এবং এই সময় কি হচ্ছে, দার্জিলিং বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সর্বত্র তাপমাত্রা ক্রমশ বাড়ছে, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি যে 21শে জুন তারিখটা আমরা জানি যে কি হয়, যে কর্কট সংক্রান্তি, অর্থাৎ এই দিন উত্তর গোলার্ধ এমনভাবে ঝুঁকে থাকে যে কর্কট ক্রান্তি রেখার উপর সূর্যের লম্ব রশ্মি পড়ে। তো সেটা কোনো একটা পার্টিকুলার দিন যদি আমরা বাদও দিই, তাহলে কি হচ্ছে 21শে মার্চ থেকে এই যে উত্তরায়ণটা শুরু হচ্ছে, তখন কিন্তু আমাদের গোটা উত্তর গোলার্ধই ধীরে ধীরে সূর্যের একেবারে লম্ব রশ্মির সামনে আসছে, এবং এইরকম একটা অবস্থান দেখা যাচ্ছে। সে কারণে এই মার্চ থেকে মে মাস ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সময়, এবং দুর্গাপুর, আসানসোল এইসব জায়গায় কিন্তু তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় 40-45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, ছাড়িয়ে যায়। এবং মালভূমি অঞ্চলে এই সময় গ্রীষ্মকালের দুপুরে কি দেখা যায়, যে অত্যন্ত শুকনো এবং মানে নাকে মুখে জ্বালা ধরানো এক ধরনের বাতাস বয়ে যায়, যেটা আমরা ভারতের ক্ষেত্রেও জানি যে উত্তর এবং পশ্চিম ভারতের দিকে এবং মধ্য ভারতেও, তেমনি এখানেও এই পশ্চিমের মালভূমি অঞ্চলের কতগুলো জেলাতে লু বয়ে যায়। আর একটা বিশেষ বৈশিষ্ট্য কি, যে এই বেল্টটায় দেখো যে মূলত উত্তর পশ্চিম দিক থেকে
গ্রীষ্মকালের বিকেলগুলোতে কি হয়, কালবৈশাখী এবং ঝড়, বৃষ্টিপাত, কখনো কখনো শিলাবৃষ্টি। তার ফলে কি হয় যে সাময়িকভাবে সন্ধ্যেবেলাটা তাপমাত্রা অনেকটা কমে যায়। তো এই যে বিষয় যে গ্রীষ্মকাল আমাদের এমন একটা বৈশিষ্ট্য নিয়ে আসে যেটা কিনা আসলে দেখা যায় যে ইকুয়েটোরিয়াল যে ক্লাইমেট তার থেকেও কিন্তু এখানে হট অ্যান্ড হিউমিড। তার মূল কারণ হচ্ছে এগুলো। এবার আমরা দেখে নিই অ্যানিমেশনে যে এই যে মৌসুমী জলবায়ু বলছি, তাহলে মৌসুমী জলবায়ু ব্যাপারটা কি, যে মূলত ঋতুভিত্তিক দুভাবে বাতাস বয়ে যায়, দুটো বিপরীত দিক থেকে। অর্থাৎ প্রথম 6 মাসে, সারা বছরের প্রথম 6 মাসে যদি একদিক থেকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস বয়ে যায়, পরবর্তী 6 মাসে ঠিক উল্টো দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে বাতাসটা বয়ে যায়। এবং সেই এর সাথে সাথে কি হয় যে পুরো জলবায়ুর যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু বদলাতে থাকে। তো এখানে আমরা অ্যানিমেশনে কি দেখছি যে এই যে আমাদের ট্রপিক অফ ক্যান্সার, তো আমরা যদি এরকম 3D আর্থ ভাবি তাহলে কি হবে যে সূর্যের লম্বরশ্মি পড়ছে, অর্থাৎ ঠিক আমরা যে সময়টা এতক্ষণ আলোচনা করলাম প্রাক মৌসুমী বা গ্রীষ্মকাল, তখন কি হচ্ছে যে তাপমাত্রা বাড়ছে সমগ্র মানে ভারতীয় উপমহাদেশে। এবং দেখো তিব্বতে প্লেটোতে বাড়ছে এবং হিট লো তৈরি হচ্ছে, সেখান থেকে বাতাস উপরে উঠছে। এবং কি হচ্ছে যে ইন্ডিয়ান ওশানে তখন দেখো ইন্ডিয়ান এবং বে অফ বেঙ্গল এই জায়গাতে তখন কিন্তু কি হচ্ছে যে বাতাস রিলেটিভলি ঠান্ডা, সেখান থেকে হাই প্রেশারের বাতাস কি করবে যে লো প্রেশারের দিকে যাবে এবং ভারতের মেনল্যান্ডে বাতাস বয়ে যাবে। এবং এটা আসবে এই কোরিওলিস ফোর্সের কারণে কি হবে, সোজাসুজি না গিয়ে ডান দিকে বেঁকে যাবে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস এইভাবে যাবে। ওয়েস্টার্ন ঘাটে বাধা পেয়ে সাউথ ওয়েস্ট মনসুন প্রথম এই জায়গায় এই সংলগ্ন রাজ্যগুলোতে বৃষ্টিপাত ঘটাচ্ছে, আরাবিয়ান ব্রাঞ্চ, এবং আরেকটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, সেটা দেখো এই আসছে এবং এই দিকে মুভ করছে। তো এইভাবে সমগ্র ভারতে। এবং শীতকালে ঠিক কি হবে, এর অপোজিট, যে এখানে জলভাগে তখন লো প্রেশার, সারা ভারতে তখন ঠান্ডার প্রকোপ এবং ওখান থেকে জলভাগের দিকে বাতাস বয়ে যাবে। এইভাবে দেখা যাচ্ছে দেখো যে তাহলে সূর্য এবং সমুদ্র, বাতাস, অর্থাৎ আমাদের অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, এই সমস্ত কিছু মিলিয়ে কি হচ্ছে যে আমাদের মানুষের জীবনযাত্রার উপর যে বিরাট মানে জলবায়ুর যে বিশাল প্রভাব আছে, অর্থাৎ আমাদের সবকিছুতে, আমাদের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, কৃষিকাজ, জীবন ধারণের যে পদ্ধতিগুলো, জীবন ধারণের যে প্রকৃতির সাথে যে অভিযোজন, এই সব কিছুর উপর এবং তার সাথে সাথে উৎসব অনুষ্ঠান, আচার, রীতিনীতি, সেই সমস্ত কিছুর উপর কিন্তু একটা জলবায়ুর বিরাট প্রভাব রয়েছে। বর্ষাকাল অর্থাৎ মৌসুমী বাতাস আসছে, এইভাবে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাসটা ঢুকছে। এবং দেখো বঙ্গোপসাগর থেকে আর্দ্র কারণ বঙ্গোপসাগর থেকে আসছে, ফলে প্রচুর ময়েশ্চার নিয়ে আসছে। কি হচ্ছে, সেই বাতাস 15 জুনের মধ্যেই পশ্চিমবঙ্গে ঢুকে সর্বত্র প্রায় বৃষ্টিপাত প্রথম শুরু হয় কোথা থেকে, উত্তরবঙ্গ থেকে। কারণ উত্তরবঙ্গে পাহাড়, এই দার্জিলিং হিমালয়ের সেখানে বাধা পেয়ে প্রথম ওখানে বৃষ্টিপাত শুরু করে। এবং ওখানে বৃষ্টিপাত যখন অনেকটাই বেশি শুরু হয়েছে, তারপর ধীরে ধীরে এই বাতাস অলমোস্ট তখন দেখা যায় যে দক্ষিণবঙ্গে সবে বৃষ্টিটা অল্প সামান্য মাত্রা দিয়ে শুরু হলো। গড় বৃষ্টিপাত 175 সেন্টিমিটার হলেও এর বন্টনটা সর্বত্র সমান নয়। আমরা জানি যে মৌসুমী বাতাসের কি হয়, যে মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা, এবং তার বিভিন্ন কারণ রয়েছে। তো অর্থাৎ কি হয় যে বন্টন এবং মোট বৃষ্টির পরিমাণ এবং ক্রমাগত বৃষ্টি কিনা, অর্থাৎ বৃষ্টির যে ছেদ, তো ব্রেক অফ মনসুন, তো সেই সমস্তগুলো পশ্চিমবঙ্গেও একইভাবে দেখা যায়। তো আমরা এখানে যদি দেখে নিই যে কি দেখছি, প্রথমে আমরা এটা দেখি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত কেমন। প্রথমেই যে বললাম যে মৌসুমী বাতাস এসে প্রথমেই দার্জিলিং পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং দেখো দার্জিলিং ডুয়ার্স সেখানে 400 থেকে 450 সেন্টিমিটার। উত্তরবঙ্গতেও সেই এফেক্ট থাকছে, 200 থেকে 300, এবং যত দক্ষিণবঙ্গে আসবে তত কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গে 150 থেকে 200 সেন্টিমিটার, এবং একেবারে মালভূমি অঞ্চলের দিকে তখন কি হচ্ছে, শুষ্কতার প্রভাব অনেক বেশি বাড়ছে, এবং মালভূমি অঞ্চলে 100 থেকে 125 সেন্টিমিটার বৃষ্টিপাত, এবং যে কারণে পুরুলিয়াকে শুষ্কতম জেলা একটু আগে বলা হলো। এখানে আমরা ভালো করে দেখে নিই, এখানে কি দেখানো হচ্ছে, যে এই ম্যাপগুলোয় দেখানো হচ্ছে দেখো যে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত
বিভিন্ন সময়ের যে গড় বৃষ্টিপাতের ম্যাপিং করা হয়েছে, এবং তাতে একটা বিষয় খেয়াল করলে দেখবে যে একটা ট্রেন্ড আছে 2014 পর থেকে। দেখো এই ম্যাপ এবং নিচের সারিটা পুরোটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে 2014 পর থেকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের যে ইন্টেন্সিটিটা সেটা বাড়ছে। এই নিচের সমস্ত ম্যাপগুলোর মধ্যে আমরা সেই বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখব দুটো ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, একটা অ্যাভারেজ টেম্পারেচারের, একটা অ্যাভারেজ রেইনফলের। অ্যাভারেজ টেম্পারেচারে যা দেখতে পাচ্ছি যে দেখো যে সবচেয়ে ডার্কেস্ট রেড শেডটা সেটা অলমোস্ট মানে পুরো উত্তরবঙ্গের কয়েকটা জেলা বাদ দিলে প্রায় পুরোটাতেই তাই এসে গেছে, এবং তার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে ওইখানে 30 অ্যাবাভ 30। এবং আমরা দেখলামই যে একটু আগে যে গরমের গ্রীষ্মের যে মাসগুলোতে সেখানে কিন্তু বিশেষ করে মে মাস সব থেকে উষ্ণতম হয়, সেখানে ম্যাক্সিমাম টেম্পারেচার 45 প্রায় ক্রস করে যায় এই পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে। অ্যানুয়াল অ্যাভারেজ রেইনফল তাতে কি দেখা যাচ্ছে, দেখো এই উত্তরবঙ্গে ডার্কেস্ট ব্লু, এবং সেখানে বৃষ্টিপাত 250 সেন্টিমিটারের বেশি। এবং আর কি দক্ষিণবঙ্গের একেবারে উপকূলীয় অঞ্চলের কতগুলো জেলা সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি। তো এই হলো আমাদের মোটামুটি ধারণা যে অ্যাভারেজ টেম্পারেচার এবং অ্যাভারেজ রেইনফল থেকে আমরা পশ্চিমবঙ্গের যে ওভারঅল ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স সেটা আমরা একটা ধারণা করতে পারি। এরপর পরবর্তী যে ঋতু শরৎকাল। শরৎকাল হলো মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি, এবং এটা হচ্ছে রিট্রিটিং মনসুন বলা হয়, মানে এই সময় মৌসুমী বাতাস ফিরে যাচ্ছে। তাহলে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বাতাস এলো সে কি করছে, ঠিক অপোজিট ডিরেকশন উত্তর পূর্ব দিক থেকে ফিরে যাবে। বাতাস কিন্তু যেদিক থেকে আসে সেদিক থেকে তার নামকরণ হয়, যেদিকে যায় সেদিকে নয়। তো যখন এটা উল্টো দিকে উত্তর পূর্ব দিক থেকে ফিরছে, তখন একইভাবে এই যে এইভাবে ফিরছে। তাহলে এখন উচ্চচাপ কোথায়, যে এই যে সেপ্টেম্বরের পরে অর্থাৎ 23শে সেপ্টেম্বরের পর থেকে আমরা কি জানি যে দক্ষিণায়ন শুরু হয়। তারপর থেকে 23শে সেপ্টেম্বরের পর থেকে এই যে 22শে ডিসেম্বরের জার্নিটা, তো এখানে এসে কি হয় যে সূর্যের দিকে ঢুকে যাচ্ছে ক্রমশ দক্ষিণ গোলার্ধ, এবং উত্তর গোলার্ধ বাইরের দিকে কক্ষপথের বাইরের দিকে হেলে যাচ্ছে। তো তার ফলে এই সময় কি হচ্ছে যে ভারতীয় স্থলভাগের উপর কি মোটামুটি তাপমাত্রা ধীরে ধীরে অতটা মানে যেরকম গ্রীষ্মকালে ছিল বা যেরকম বর্ষাকালে ছিল তার থেকে কমছে। আর তাপমাত্রা কমলে কি হয়, সেখানে ধীরে ধীরে উচ্চচাপ তৈরি হয়, এবং সংলগ্ন জলভাগ তখনও কি হচ্ছে যে তাপগ্রাহিতার কারণে জল তাপ ধরে রাখছে, এবং সে কারণে নিম্নচাপের দিকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে এই উত্তর পূর্ব দিক থেকে বাতাস বয়ে যাচ্ছে। এই সময় আরেকটা বিশেষ ব্যাপার লক্ষ্য করা যায়, সেটা হলো এটা হচ্ছে বে অফ বেঙ্গলের মেইন সাইক্লোন সিজন। অর্থাৎ আমরা বে অফ বেঙ্গলে দুটো মূলত সাইক্লোন সিজন থাকে, একটা হচ্ছে যে মার্চ এপ্রিল এই সময়, মার্চ এপ্রিল মে, আর এটা হচ্ছে অক্টোবর থেকে আর্লি নভেম্বর বা মিড নভেম্বর এরকম সময়। তো এই রিট্রিটিং মনসুনের সময় কি হচ্ছে, কেন সাইক্লোন বাড়ছে, কারণ তখনও পর্যন্ত মূলত সাইক্লোনকে বেশি করে প্রমোট করার জন্য দেখো এই যে বে অফ বেঙ্গল সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে যত জলভাগ আছে, যত সাগর মহাসাগর আছে, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম যত ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হয় তার 7%ই হয় বে অফ বেঙ্গলে। এবং ভারতের যত এই সময়টায় বর্ষাকাল থেকে শরৎকাল পর্যন্ত এই সময়টা যত সাইক্লোন আসে তার ম্যাক্সিমামই আসে বে অফ বেঙ্গলে। তার কিছু কারণ আছে কেন একে সাইক্লোন ক্যাপিটাল বলা হয়। তার কারণ হচ্ছে, কারণ আমরা নিজেদের অভিজ্ঞতাতেই দেখেছি যে 2019 সালে প্রায় 3টে বড় বড় একই বছরে ইয়াস, বুলবুল এবং বায়ু এরকম কতগুলো বড় মেজর সাইক্লোন প্রায় 3টে, এবং তারপরেই পরের বছরই আমরা আমফান দেখলাম। তো একসময় এরকম ছিল যে প্রত্যেক এক একটা দশকে বড় একটা করে মেজর সাইক্লোন আসতো। যেমন আমরা লাস্ট দেখেছি যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি এফেক্ট করেছিল 2009-এর যে আয়লা, এবং তারপরে আমরা 2020-তে দেখলাম আমফান। কিন্তু তার আগেই এই 18-19 এই বছরগুলোতে দেখা গেছে যে বঙ্গোপসাগরে যে সাইক্লোন তৈরি হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু কি কারণে, তার কারণ খুঁজতে গেলে মূলত যে
এর হচ্ছে বঙ্গোপসাগরটা কেমন, যে একটা ফানেলের মতো, একটা ক্লোজড সি। তো তার ফলে এই চারিদিকে ল্যান্ডমাস দিয়ে আবদ্ধ, এবং এখানে কি হচ্ছে, যেহেতু মানে এই এনক্লোজারটা রয়েছে, তার ফলে এখানে এর যে সি সারফেস টেম্পারেচার সেটা অনেকটা বেশি হয় অন্যান্য ওপেন সির থেকে, নর্মালি বেশি। তারপর কি হচ্ছে, যে ইনল্যান্ড ওয়াটার, সেই নদীগুলো থেকে জল আসছে এবং নদীগুলো জলের তাপমাত্রা সাধারণত বেশি। তো এই যে কোনো কারণেই সমুদ্রের জলের যে তাপমাত্রা সেটা বেশি থাকলেই কি হবে, যে এখান থেকেই সাইক্লোন এনার্জি পায়, এখান থেকে তার এনার্জি সাপ্লাইয়ের যে মানে সোর্সটা সেটা অনেকটা সময় পর্যন্ত ইনট্যাক্ট থাকে। এবং যেহেতু পুরো বঙ্গোপসাগরটাতে কয়েকটা ছোট দ্বীপ ছাড়া আর তেমন মানে বড় কোনো ল্যান্ডমাস নেই, যে কারণে অনেকটা সময় পর্যন্ত এবং অনেকটা দূর পর্যন্ত সে কিন্তু বাধাহীনভাবে সমুদ্রেই থাকতে পারে, মানে মানে জলেই থাকতে পারে। এবং সাইক্লোন যত বেশিক্ষণ জলে থাকে তত কি হয়, তার শক্তিটা বাড়তে থাকে এবং তার সাপ্লাই, এনার্জি সাপ্লাইটাও কিন্তু অটুট থাকে। ল্যান্ডফল করা মানে, ল্যান্ডে চলে আসা মানে তার তখন সেটা ডিসিপেট করে যায়, তার এনার্জি সাপ্লাই শেষ। তো এই সমস্ত কারণে বঙ্গোপসাগরের যে সি সারফেস টেম্পারেচার সেটা কিন্তু অনেকটা বেশি হয়। এবং সে কারণেই আমাদের এই এই শরৎকালটায়, এই সময়টায় একাধিক বড় বড় সাইক্লোন আসতে দেখা যায়। এবং যে সাইক্লোনগুলো কম্পারেটিভলি যদিও বা ওই মার্চ এপ্রিলে বা মে মাসে আসা সাইক্লোনের থেকে একটু কমজোরি হয়। দেখো এখানে আমরা ঠিক সেটাই দেখছি, যে ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোন হিটিং ইন সুন্দরবন রিজিয়ন সেটা কি হচ্ছে, পরপর অত্যন্ত বাড়ছে। কেমন, এখানে একটা টাইম লাইন আছে, দেখো 2007 থেকে মোটামুটি আপ টু 2021 এই যে মেজর সাইক্লোনগুলো যেগুলো সুন্দরবনে ল্যান্ডফল করেছিল বা সুন্দরবনের আশেপাশের অঞ্চলে, এবং মূলত আমাদের দক্ষিণবঙ্গকে যথেষ্ট প্রভাবিত ফেলেছিল, সেটার একটা ইয়ার ওয়াইজ চার্ট দেখছি। এবং তার যে ইম্প্যাক্টে কি কি হয়েছিল দেখো, এই হচ্ছে আমাদের পুরো কোস্টাল ডেল্টা রিজিয়নটা, সুন্দরবন অঞ্চল, তার বিভিন্ন দ্বীপ অঞ্চলগুলোতে কিভাবে, এবং কেস স্টাডি তার নির্দিষ্ট সেই সব ছবিগুলো কিভাবে সাধারণত সাইক্লোনে বিপর্যস্ত হয়েছে মানুষ এবং জীবনযাপন এবং সব বিষয় সম্পত্তি, সেগুলোর একটা হদিশ এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা রিসার্চ পেপার কি বলছে, যে 7% significant cyclone worldwide, while in the last 120 years the intensity and frequency এবং intensity দুটোই কিন্তু have increased between 20% and 26%, সবটাই বেড়েছে। এবং মেজর সাইক্লোন আসার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অত্যন্তই বাড়ছে। এবার আমরা দেখে নিই পরবর্তী যে ঋতু, শীতকাল। আমরা আছেও এখন ঠিক এই যে আলোচনাটা হচ্ছে এইরকম সময়তেই হচ্ছে, যে যখন আমরা এই ডিসেম্বর ফেব্রুয়ারির কাছাকাছি, এবং পশ্চিমবঙ্গে আরো একটা ব্যাপার আছে, যে আরো দুটো ঋতু ওভারঅল আমরা এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এছাড়াও এই সময়টা আসলে হচ্ছে হেমন্তকাল, অর্থাৎ রিট্রিটিং মনসুন তার ঠিক পরে পরে এবং শীত আসার আগের মুহূর্তটা। এবং আবার আমরা শীতের পরে পরে গ্রীষ্ম পুরোপুরি মানে প্রপার ওয়েতে পুরো ক্যারেক্টারিস্টিক্স যে চলে আসার আগে একটা ট্রানজিশন আসবে, সেটা হলো বসন্ত। তো শীতকালটা আমরা দেখি, যে শীতে দেখো ঠিক এইরকম অবস্থা হচ্ছে, যে একেবারে দক্ষিণ গোলার্ধ সূর্যের সামনে, এবং তাতে করে কি হচ্ছে, লম্বরশ্মি উত্তর গোলার্ধে আর আসছে না, তার ফলে উত্তর গোলার্ধের তাপমাত্রা ক্রমশ কমছে এবং সারা ভারতেরই তাপমাত্রা কমছে, অবধারিতভাবে পশ্চিমবঙ্গেরও কমছে। পশ্চিমবঙ্গের গড় উষ্ণতা তখন কোথায় চলে যাচ্ছে, 15°C। এবং কি হচ্ছে, পার্বত্য অঞ্চলে অনেক জায়গাতেই আঞ্চলিক প্রভাবেও কিছু ক্ষেত্রে হিমাঙ্কের নিচে নেমে যায়। এবং এই সময় অনেকেই জানো যে পার্বত্য অঞ্চলে যে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, কারণ তুষারপাত, কিছু কিছু দিন তুষারপাত ঘটে থাকে। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে এবং আবহাওয়া শুষ্ক থাকে। যেহেতু বৃষ্টিপাত হয় না, উত্তর পূর্ব দিক থেকে বাতাস যখন ফিরে যায় রিট্রিটিং মনসুনে, সেখানে কিন্তু সে পুরো স্থলভাগের উপর দিয়ে যাচ্ছে, যে কারণে সেই বাতাসে কোনো জলীয়বাষ্প থাকে না, সেই জলীয়বাষ্পহীন বাতাস তেমন কোনো বৃষ্টিপাত ঘটায় না। তো কিন্তু শীতকালে মাঝে মাঝে কি হয়, যে কয়েকদিন ধরে ঝিরঝিরে বৃষ্টিপাত হয়, বেশ 3-4 দিনের এরকম স্পেল থাকে, যেটাকে কি বলা হয় আসলে, সেটা হলো পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা কিভাবে হয়, এখানে আমরা দেখছি যে আসছে মেডিটেরিয়ান সি থেকে, অত দূর থেকে কে নিয়ে আসছে, সেটা হলো জেট স্ট্রিম।
অর্থাৎ এই স্ট্র্যাটোস্ফিয়ারিক উইন্ড কিন্তু সে কি হচ্ছে, ভূপৃষ্ঠ সংলগ্ন যে আবহাওয়ার ঘটনাগুলো সেগুলোকে কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে। তো জেট স্ট্রিমের মাধ্যমে এই এখানকার যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের যে ঝড়ঝঞ্ঝার যে জলীয়বাষ্প, এই এক্সোট্রপিক্যাল সাইক্লোনে জলীয়বাষ্পগুলো কিছুটা চলে আসে, এখানে ক্যারিড ফরওয়ার্ড হয় এবং পুরো ভারতের সাথে সাথে পশ্চিমবঙ্গেও কিন্তু শীতকালে কখনো কখনো এরকম ঝিরঝিরে বৃষ্টি মূলত পার্বত্য অঞ্চলের দিকে বাড়ে। এখানে আমরা দেখে নিচ্ছি আরেকটা, ঠিক এই গত 25 তারিখেরই এটা হলো সাইক্লোন চার্ট, যেখানে দেখো একটা ডিপ্রেশন ফর্ম করছে, কারণ এখন আমরা নভেম্বরের শেষের দিকে আছি এবং এটা যদিও সাইক্লোন সিজনের একেবারে এন্ডিং, তো সেখানেও কিন্তু একটা ডিপ ডিপ্রেশন ফর্ম হতে দেখা যাচ্ছে, যেটা এখানে লো প্রেশার সিস্টেম ফর্ম করে একটা সাইক্লোন জেনেসিস হতেও পারে। তো উইল বিকাম এ ডিপ্রেশন, এখানে লেখা দেখতে পাচ্ছি আমরা আইএমডি চার্টে, যেখানে যেটা কিনা অলমোস্ট মানে 25 নভেম্বরের জাস্ট 2 দিন আগের আমরা চার্টটা দেখলাম। সারা বছরের যে ঋতু বৈচিত্র্য এবং আবর্তন, সেই তার মূল কথা কি, যে এই যে মনসুন, মৌসুমী জলবায়ুর এই যে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, মূল বিষয়টাই হচ্ছে ঋতুভিত্তিক যে রিভার্সাল, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে আবার পরবর্তী 6 মাস দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাসের বয়ে যাওয়া। এবং দেখো যখন একেবারে ভরপুর বৃষ্টির সময়টা, সেই সময়ের যে চালচিত্র চারিদিকে আমরা দেখছি, এবং অ্যাডভান্সিং মনসুন, তার সেই সময়কার যে সারা বছরের কৃষিকাজ, সারা বছরের যে উপার্জন এবং সেই সঙ্গে মানুষের জীবনযাত্রা, অতিরিক্ত বৃষ্টিপাতে এইভাবে আবার কি হচ্ছে, বন্যা, কোনো কোনো জায়গায় খরারও প্রাদুর্ভাব। এই সব মিলিয়ে মনসুন হলো একটা, কি লেখা ছিল, যে একটা ইউনিফাইং বন্ড, যেটা কিনা প্রকৃতির সঙ্গে সঙ্গে সমস্ত উদ্ভিদ, সমস্ত জীবজন্তুর জীবনকেও একইভাবে প্রভাবিত করছে, এবং প্রভাবিত করছে আমাদের ক্রপ সাইকেল, আমাদের প্রোডাক্টিভিটি, এগ্রিকালচার প্রোডাক্টিভিটি, এবং তার উপরে দাঁড়িয়ে আছে কি হচ্ছে, যে পুরো আমাদের জীবনযাপনটা। তাহলে মৌসুমী যে জলবায়ু, সেটা কিন্তু শুধু জলবায়ুর বিষয় নয়, একই সাথে সেটা অর্থনীতি, সেটা সামাজিক পরিস্থিতি, এবং সেটা কখনো কখনো সংলগ্ন অঞ্চলের যে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক যে রাষ্ট্রনীতি তাকেও নিয়ন্ত্রণ করে। তো সব মিলিয়ে একটা এই যে ইনক্লুসিভ ইম্প্যাক্ট জলবায়ুর মানুষের জীবনে, তার দুটো এমন উদাহরণ আমরা দেখে নেব, যেটা সব থেকে অ্যাডভার্স ইম্প্যাক্ট, যে এতক্ষণ যে সাইক্লোনের আলোচনা করছিলাম এবং আয়লা এবং আমফানকে তোমাদের সামনে ভালো রকম ইন্ট্রোডিউস করেছি, কারণ এই দুটো মেজর সাইক্লোন, যেটার কি হচ্ছে, যে ক্ষত এবং যে বিপন্নতা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর, বিশেষ করে দক্ষিণবঙ্গবাসীর এবং এই উপকূল অঞ্চলের কতগুলো জেলার মানুষের জীবনযাপনের সাথে একেবারে ওতপ্রোত জড়িত ছিল। এবং সুন্দরবন অঞ্চলের জেলাগুলোর, একেবারে উপকূলীয় কত অঞ্চলগুলোর কি হয়েছে, যে সেই আয়লা সাইক্লোন 16 বছর আগের, কিন্তু এখনো তার বিপন্নতার চিহ্ন বহন করে যাচ্ছে রোজকার জীবনযাপনে মানুষ, অর্থাৎ কৃষি জমিগুলো এখনো লবণাক্ত, পুকুর বা জলাশয়ের মাছ নষ্ট, এবং সেই যে মূল জীবন জীবিকার ভিত্তি, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটাকে রিগেন করা যায়নি। তো আমরা দেখে নিই কতগুলো, দুটো কেস স্টাডি হিসেবে দুটো নিউজ ক্লিপ দেখব। প্রথমটা আয়লার। On May the 25th, 2009, Cyclone Aila struck the southwestern coast of Bangladesh. The storm destroyed everything in its path. Embankments gave way and water surged over the land. Villages, roads, livestock, rice fields, nothing withstood Aila. Nearly 4 million people were affected by the disaster. When the winds died down and the water receded, villagers were left to mourn 190 deaths. On 20th of May, Cyclone Amphan made landfall. Wind speeds spiraled up to 185 kilometers per hour over land. And in a couple of hours, the cyclone mangled anything that dared to obstruct its path.
While coastal Bengal had past experience of major storms for capital Kolkata, this super cyclone was 7 hours from hell. যেটা দেখলাম আমাদের যে অনুভূতিটা হলো এবং যে রিয়েলাইজেশনটা হলো সেখান থেকে এটা হচ্ছে তার ম্যাপিং বা এটা কিছু কতগুলো গ্রাফ ঠিক সেটাই দেখাচ্ছে। এখানে দেখো যে ওখানে আমরা এখানে এই ম্যাপটা কি দেখছি যে ওয়েস্ট বেঙ্গলের সাইক্লোন ম্যাপ, যেখানে কিনা ড্যামেজের যে প্রবাবিলিটি সেটা দেখাচ্ছে। ড্যামেজের প্রবাবিলিটি সব থেকে বেশি এই উপকূলীয় জেলাগুলোর, তার এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং তারপরে মডারেট, তারপরে লো। তাহলে এই যে এবং তার সাথে এখানে কি দেখছি লেভেল অফ ফ্লাড এক্সটেন্ট ইন ডিফারেন্ট ইনান্ডেশন সিনারিও 1 থেকে 7 মিটার যদি আমাদের যেটা বলে স্টর্ম সার্জ, অর্থাৎ সমুদ্রের যে জলোচ্ছ্বাস সাইক্লোনের সময়, সেই সময় যদি মুখ্য জোয়ার থাকে তাহলে সেটার সাথে আরো অ্যাড আপ হবে। এবং এইভাবেই প্রায় 1 থেকে 7 মিটার জলোচ্ছ্বাস হয়েছিল আমফানে, যেখানে এইভাবে দেখা যাচ্ছে দেখো যে তাতে ডুবে যাওয়া পোর্শনগুলো 7 মিটার জলোচ্ছ্বাসে প্রায় পুরো উপকূল অঞ্চলটাই, অর্থাৎ পুরো সক্রিয় বদ্বীপ অঞ্চলটাই জলের তলায় ছিল। এখানে আমরা দেখছি খুব ইন্টারেস্টিং, এখানে কতগুলো মেজর সাইক্লোন পাথ দেখানো হয়েছে, ফানি, আমফান, ফিয়ারু, এইগুলো এবং তার প্রত্যেকটা ট্র্যাক। তো এই ট্র্যাকগুলোর সাথে এখানে যদি আমরা কম্পেয়ার করি, দেখো ধীরে ধীরে কি হচ্ছে যে এই ট্র্যাকগুলোর যে ডিরেকশনটা ছিল সেটা কিন্তু মূলত এইভাবে বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এই গ্রাফটাতে আরো বেটার। তো সেই ডিরেকশনটা এখন কিন্তু পরবর্তী যে সাইক্লোনগুলো দেখো এই 2001 থেকে 20 এই সময় যে সাইক্লোনগুলো, আর এই যে এটা কি আছে 1982 টু 2000, এখানের যে সাইক্লোন ট্র্যাকগুলো মূলত ডিরেকশনটা এদিকে, অর্থাৎ মোটামুটি বাংলাদেশ ছুঁয়ে বেরিয়ে চলে যাচ্ছে, মানে আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে বাইরের দিকে। কিন্তু এখন এই 2001 থেকে 20 লাস্ট প্রায় 20 বছরে কি হচ্ছে টেন্ডেন্সিটা দেখো, ইনল্যান্ড এই মুভমেন্টটা পুরো এদিকে যাচ্ছে। তো এই হচ্ছে তফাৎটা, যে কারণে ক্রমশ আমাদের এই ধরনের যত সময় যাবে তত, এবং তার সঙ্গে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এগুলোর ইম্প্যাক্ট তো আছেই। সেই কারণে আমাদের এই বিপর্যয়, সাইক্লোন সংক্রান্ত বিপর্যয় ফেস করতে থাকতে হবে, এবং তার জন্য প্রিপেয়ারনেস, তার জন্য কোপিং আপ, তার জন্য আমাদের রেজিলিয়েন্স তৈরি করা, এই বিষয়গুলোর মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকেই তার নিজের মতো করে যেতেই হবে। এবং তোমাদেরও এই হচ্ছে জলবায়ুর যে সরাসরি প্রভাব। সাইক্লোন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নিচে গিয়ে দেখছি সাইক্লোন আমফান, ওয়াই উই নিড টু প্রোটেক্ট সুন্দরবন ম্যানগ্রোভ মোর দ্যান এভার। অর্থাৎ সুন্দরবন না বাঁচলে বাঁচবে না কলকাতা। সুন্দরবনের ম্যানগ্রোভই প্রত্যেকটা মেজর সাইক্লোনে এখনো কিন্তু সেভিয়ার, প্রথম আঘাতটা নিয়ে নেয়, এবং এই ম্যানগ্রোভ ওয়ালই কিন্তু আমাদের পুরো কোস্টাল রিজিয়নটাকে প্রোটেক্ট করে। এই যত নষ্ট হচ্ছে এবং সাইক্লোনের ইন্টেন্সিটি যত বাড়ছে, তত কিন্তু এই ব্যালেন্সটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। যে কোনো ছোটোখাটো ডিজাস্টার, ছোটোখাটো হ্যাজার্ড, সেটা কিন্তু ডিজাস্টারের দিকে চলে যাচ্ছে। এই ম্যাপটাই আমরা ইম্প্যাক্ট অফ সাইক্লোন আমফান দেখছি 2020, তারও একটা কেস স্টাডি। এখানে কি দেখানো হয়েছে দেখো, ওই লস এরিয়া, ল্যান্ড লস এরিয়া পিঙ্ক কালারে দেখানো হয়েছে। আর যেখানে যেখানে দেখো এই ছোট ছোট দ্বীপগুলোতে, এটা সাগর আইল্যান্ড এবং এর আশপাশের যে জায়গাগুলো, মৌসুমী, ঘোড়ামারা, এই জায়গাগুলোতে যে ল্যান্ড লসটা হয়েছিল, সেই পিঙ্ক কালারে এটা দেখানো হচ্ছে। এর যে ইমিডিয়েট ইম্প্যাক্ট, যে তার মানে কি, যে উপকূল অঞ্চলে শুধুমাত্র কোস্টাল ইরোশন থেকে নয়, এক একটা মেজর সাইক্লোনে যে বিশাল পরিমাণ ভূমির উপর জল মানে উঠে যায়, ইনান্ডেটেড থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যে ল্যান্ড লস, এবং শুধু কি বলে যে ধুয়ে বেরিয়ে গেল তা নয়, যেটুকু রয়ে গেল সেই কৃষি জমিগুলো বরাবরের মতো আগামী 5-10 বছরের মতো নষ্ট হয়ে গেল। তো তাতে যে লবণাক্ত জল উঠে এলো এবং তার ফলে যে উর্বরতা নষ্ট হয়ে গেল। তো এই ধরনের বিরাট প্রভাব, অর্থাৎ কোনো কোনো উপকূল অঞ্চলের কোনো মানে এই ধরনের কোনো বিপর্যয়ের থেকে যে সামগ্রিক প্রভাবটা পড়ে, সেটা থেকে কিন্তু মানুষের জীবনযাপন, তার যে দায়বদ্ধতা, তার যে বিপন্নতা, তার যে প্রকৃতির সঙ্গে রোজকার লড়াই, সেটাই কিন্তু এই মানুষের জীবনের উপর জলবায়ুর প্রভাবের একেবারে অঙ্গাঙ্গি সম্পর্ককে দেখায়।
তো আজকের আলোচনাটা এই পর্যন্ত। নমস্কার।